দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা। আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশু। অন্তর্বর্তী সরকারের 6 মাস পার হয়ে গেল এবং এরই মধ্যে নানা রকম আলোচনা, নানা রকম উদ্বেগ, উৎকণ্ঠা, খানিকটা আশার কথা, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। বড় রাজনৈতিক দল বিএনপির 3 জন কেন্দ্রীয় নেতা আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি সরকার নিচ্ছে। সরকারের সেই মনোভাবের কথা সরকার প্রধান যেমন জানিয়েছেন, একই সঙ্গে প্রফেসর ইউনূস আজকে স্পষ্ট করে বলেছেন যে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং সরকার ক্রমশই কঠিন হবে। উপদেষ্টা মাহফুজ আলমও সেরকম ইঙ্গিত দিয়েছেন। কিন্তু একই সাথে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বইমেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মবও চলছে। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। একই সঙ্গে কথা বলতে চাই অপারেশন ডেভিল হান্ট, সেটি নিয়েও। আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য আছেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আকন্দ। জেনারেল আকন্দ, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আছেন বিএনপি দলীয় সাবেক এমপি নীলোফার চৌধুরী মনি আপা, আপনাকেও স্বাগত এবং ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, যিনি সাংবাদিক বটে। ফয়েজ ভাই, আপনাকেও স্বাগত। আমরা একটু মনি আপা আপনাকে যে আলোচনা শুরু করতে চাই, যে নির্বাচন নিয়ে সরকার দুটো টাইম ফ্রেম প্রধান উপদেষ্টা দিয়েছিলেন। প্ল্যান এ ছিল 22 ডিসেম্বর, প্ল্যান বি ছিল পরের বছরের জুন। আজকে কি এমন হলো যে আপনার দলের 3 জন কেন্দ্রীয় নেতা, মহাসচিব মেজর হাফিজ এবং সালাউদ্দিন আহমেদ গেলেন এবং বের হয়ে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে সরকার কাজ করছে, প্রস্তুতি নিচ্ছে। যেহেতু বিএনপি এতদিন বলছে যে এই সরকার যেহেতু নির্বাচিত না, তাদের জনগণের ম্যান্ডেট নাই, সেই কারণে এত সমস্যা, তাহলে এখন যেহেতু নির্বাচনের বিষয়টি স্পষ্ট করা হলো বিএনপিকে, তার মানে এখন তার কোনো সমস্যা নিশ্চয়ই থাকবে না। আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এতদিন যে কথাগুলো বিএনপি বলেছিল, এই কথাগুলো যদি আজকের কথা যদি চিফ অ্যাডভাইজার এবং বর্তমান সরকার যদি আগেই বলতেন, তাহলে কিন্তু এই পর্যন্ত যেতে হতো না। বিএনপি বিশ্বাস করে। আপনি যে কথাটা বললেন, এতদিন বলেছে বিএনপি অনির্বাচিত সরকার বলেই কিন্তু তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে, তারা নির্বাচন করে দিবে। যে লাইক কেয়ারটেকার সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার একই জিনিসটা ঘুরে ঘাড়ে। কিন্তু তারা যখন এটাকে লেন্দি করছিল, তখন বিএনপির তো এক ধরনের একটা উৎকণ্ঠা থাকবে। দেশের অবস্থাও মানে তৈথবচ্চ ভালো হচ্ছিল না। আপনার দ্রব্যমূল্য বলেন, সিন্ডিকেট বলেন, যেটা আমরা আশা করেছিলাম যে এই সরকারের যেহেতু কোনো দল নাই, কোনো পিছুটান নাই, তারা সিন্ডিকেট সামলাতে পারবে। সিন্ডিকেট সামলালে বাজার মূল্য অন্ততপক্ষে 3, 4, 5 টাকা কমে যাবে। সেখানে 10 টাকা চালের কেজিতে যখন বেড়ে যায়, তখন কিন্তু মানুষের হাহুতাশের অবস্থা থাকে না। কিংবা একজন ব্যবসায়ী নেতাকে যখন উপদেষ্টা করা হয়, তারপরেও যখন তেলের বোতল বাজার থেকে উধাও হয়ে যায়, তখন কিন্তু 5টা রকম কথা আমরা চিন্তা করতেই পারি। যেহেতু আমরা যারা রাজনীতি করি, তারা দেশ নিয়েই চিন্তা করি, জনগণের পালস নিয়ে আমাদের কাজ। তো জনগণের পালস যখন ঊর্ধ্বমুখী, তখন নিশ্চয়ই আমরা নিম্নমুখী কথা বলতে পারি না। আমাদের কথা ছিল, আমরা প্রথমেই আমাদের দল বলেছিলেন যে একটা যৌক্তিক সময়, সেই যৌক্তিক সময় তারা নীরব ছিল। আমরা রোডম্যাপের কথা বলেছি, তখনও তারা নীরব ছিল। আমরা দিন তারিখক্ষণের কথা বলেছি, তখনও তারা নীরব ছিল অনেকটা। তারপরে তারা কিছুটা যখন অ্যাপ্রক্সিমেটলি একটা কথা বলল, তারপর আমাদের দলের মহাসচিব যখন বললেন যে জুলাই আগস্টে হতেই পারে, কোনো সমস্যা নাই, তখন তারা দেখেন এটা বলেছে বিএনপির মহাসচিব এবং বিএনপির যে নেতারা গিয়েছেন, তারা এইটুকু তারা যে পিছিয়েছে সরকার, তারপরেও কিন্তু তারা মেনে নিয়েছে। তার মানে কি, আমরা যে এটা বলেছিলাম যে এই সরকারকে সম্পূর্ণ আমরা সহযোগিতা করতে চাই এবং আমরা কোনোভাবে এই সরকারকে ব্যর্থতায় পর্যবসিত হতে দিতে পারি না। তারপরও যদি এই সরকার ব্যর্থ হয়, তারপরও বলার অর্থটা ছিল যে তারপরও এই সরকার যদি আমাদের কোনো সাজেশন, সিলেবাস, কোনো কথা না নিয়ে নিজের মতো করে যদি ব্যর্থ হয়, তাহলে সেটার দায় আমাদের। মানে একটা ভিন্নত জিজ্ঞাসা, ধরেন এই সরকার তো একটা কেয়ারটেকার সরকার না, বা একটা কাঠামোবদ্ধ সরকারও না যে 3 মাস 6 মাস এই সরকারের মেয়াদ। এই সরকারের আন্দোলনটা 2001-এর বা 2007-08-এর মতো আন্দোলনের ফলেও এই সরকার নেই। এই সরকারটা আসার পেছনে প্রায় সহস্রাধিক মানুষের জীবন, 874 বা 72 জনের তালিকাভুক্ত, অনেক মানুষের চোখ নাই, হাত নাই।
ফলে এই সরকার লেন্দি করছে, আপনি যেটা বলেন। আসলে আপনারা কতদিন সময় হলে এই সরকারটা ঠিক সময় মতো সরকারে আছে এটা মনে করতেন? আপনি আপনার কথাই আপনার উত্তর দিয়ে দিয়েছেন। কেয়ারটেকার যদি হতো আমি 90 দিন অপেক্ষা করতাম। আমি যদি কেয়ারটেকারের মতো হতো বা কাঠামোগত অন্য সরকার যেটা, সেটার যে টাইমটা থাকে আমি টাইমটা পর্যন্ত অপেক্ষা করতাম। যেহেতু এটার কোনোটাই না এবং অনেক রক্তের পরে এই একটা সরকার আসছে, সেই জন্যই তো আপনি দেখেন 5ই আগস্ট থেকে 24-এর 5ই আগস্ট মানে ওইখানে 5 মাস, আরও এখানে 1 বছর, তাহলে তো 1.5 বছর হয়েই যায়। সেনাপ্রধান যে কথাটা বলেছিলেন 1.5 বছর, 18 মাস হয়ে যায়। 18 মাস তো এই সরকারে থাকার কথা ছিল না, কথা না। যেহেতু এটা অন্যরকম একটা সরকার, আমাদের দল কিন্তু সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য করে নাই এখনো। এবং দলের থেকে যারা শুনে এসেছে, কথা বলে এসেছে, শুনে এসেছে, নিশ্চয়ই দল থেকেও আরেকটা প্রেস কনফারেন্স আপনাদের নিয়ে করা হবে। সেটা আরও ক্লিয়ার কাট আমরা হয়তো 1-2 দিনের মধ্যে জানতে পারবো আমার মনে হয়। অনেকেই বলছেন যে আসলে ঢাকায় সরকারে প্রফেসর ইউনূস বা উপদেষ্টা থাকলেও জেলা সদরগুলোতে ডিসি অফিস, অন্যান্য কার্যক্রম, বাস স্ট্যান্ড থেকে শুরু করে যেগুলো পরিচালনা করার কথা, যেগুলো আগে আওয়ামী লীগ চালাতো, সেগুলো মূলত বিএনপি চালাচ্ছে। ফলে বিএনপি বড় দল, তাদের শক্ত সংগঠন আছে। ফলে এক প্রকার ভয় দেখিয়ে কি সরকারকে সংস্কার থেকে পুরোপুরি না করতে দিয়ে জোর জবরদস্তি করে একটা নির্বাচন আদায়ের চেষ্টা আপনারা করলেন আজকে? দেখেন, ভয় দেখানোর তো এমন যদি হতো যে সরকার বিভিন্ন, আপনার কথা যদি আমি ধরেও নিই সত্য বলে, সরকার 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 মানে সরকার, অলয়েজ সরকার 8-10-20টা জেলায় সে তার এই সমস্যাগুলো সমাধান কল্পে কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠিয়েছে, কিংবা সৈনিকদের তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারা কেন চুপ করে বসে আছে? বাংলাদেশের সৈনিকদের এখনো মানুষ বিশ্বাস করে, এখনো তাদেরকে ভয় পায়, সমীহ করে। তাহলে কেন তারা চুপ করে বসে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরেও? কিংবা সরকারের সমস্ত হ্যান্ডস আছে, তাহলে ডিসি আছে, এসপি আছে, আপনার পুলিশ আছে, আর্মি আছে, তাহলে সরকার কেন আইনের শাসন সে তার হাতে তুলে নিল না? সরকার কেন চুপ করে আছে? এটা কি আপনার ভয়ের কোনো কারণ হতে পারে? আপনার কাছে সব, আমার কাছে তো কিছুই নেই, আমি তো এখনো ভয় পাই। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি বলেছেন প্রত্যেকবার, এক একটা মিটিংয়ে 5-6 বার করে এই কথা বলেছেন, আমরা আগেও বিরোধী দলে ছিলাম, আমরা এখনো বিরোধী দলে আছি, আপনারা কখনো এর বাইরে চিন্তাই করবেন না। যদি কেউ কিছু করেন, আমি এখনো অ্যাকশনে যাচ্ছি। আমি যদি নাও জানতে পারি, যদি কখনো বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসে, তখনও যদি আমি এই অতীতের কথাগুলো জানতে পারি, আমি অ্যাকশনে যাব। একদম পরিষ্কার। জেনারেল মনির ইসলাম আকন্দ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, মির্জা আব্বাস সাহেব, তিনি বিএনপির আয়োজন স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য, উনি বলছেন যে সংস্কারে বিভক্তির গন্ধ পেলে মানুষ তা গ্রহণ করবে না। এবং মনিয়াপা যেভাবে বলছিলেন যে নির্বাচনটা হয়ে গেলে আসলে সমস্যার সমাধান সম্ভব, আপনিও তাই মনে করেন কিনা? এবং সত্যি সত্যি যদি ডিসেম্বরে নির্বাচন হয়, আমাদের 5টি, যদি ভুল না করি, 5টি সংস্কার কমিশনের রিপোর্টের মধ্যে 6টি ওয়েবসাইটে আপডেটেড হয়েছে, আরও 3টির বা 2টির বাকি রয়েছে। ফলে শেষ পর্যন্ত কতদূর সংস্কার আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, যে সরকারকে বলা যায় সব শ্রেণী পেশার মানুষ মানে এক ধরনের উপচে পড়া সমর্থন দিয়েছিল? জি, অনেক ধন্যবাদ। যমুনা টেলিভিশনের দর্শকদের আমার সালাম, বেশ কয়েকদিন পরে আসলাম, অনেক ধন্যবাদ। আমি আসলে রাজনীতি সম্পর্কে আমার খুব একটা জ্ঞানও নাই, আমি এই ব্যাপারে কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়েই আমি মূলত বলতে পছন্দ করি। বাট এই ব্যাপারে দুই একটা কথা বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস আমার মতে বাংলাদেশের শ্রেষ্ঠ চয়েস টু বি দি চিফ অ্যাডভাইজার অফ দি ইন্টারিম গভর্নমেন্ট। যদিও এই ইন্টারিম গভর্নমেন্টের অভিজ্ঞতা দেশ চালানোর হয়তো ততটুকু নাই, বাট আই থিঙ্ক দে আর ডুইং এ গুড জব। এবং আপা যেটাই বলুন না কেন, আমি মনে করি সবগুলো রাজনৈতিক দল, বিএনপি বিশেষ করে, ভারপ্রাপ্ত সভাপতি, সেক্রেটারি জেনারেল, জামাত, ইসলামিক দলগুলো, সবগুলো দলই যতটুকু রাজনৈতিক সাপোর্ট দেওয়ার কথা ইন্টারিম গভর্নমেন্টকে বরাবরই দিয়ে আসছে। এবং রাজনৈতিক দলরা তো ইলেকশন চাইবে অবশ্যই। এবং আমরা সবাই বিশ্বাস করি আগামী ইলেকশন হবে সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচন, সবাই তাদের পছন্দনীয় ব্যক্তিকে ভোট দিতে পারবে। বাট আমি ব্যক্তিগত মনে করি হ্যাঁ, ডিসেম্বরে হতে পারে। সংস্কার না হওয়া পর্যন্ত এই গভর্নমেন্টের কোনো পলিটিক্যাল কোনো সিন্ডিকেট নাই, রুট লেভেলে কোনো কর্মী নাই, তারা নিরপেক্ষভাবেই কাজ করছে। আমি জানি না একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে তারা
কতটুকু দ্রব্যমূল্য কমাতে সক্ষম হবে বা সিন্ডিকেট ভাঙতে সক্ষম হবে, আমরাও চাই এটা হোক। এবং বিএনপি এবং অন্যান্য দলগুলো যাই বলুক না কেন, আমি নিশ্চিত সবাই মনে করে যে যতটুকু একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য যে পরিবেশটা দরকার, এটা সৃষ্টি না হওয়া পর্যন্ত নির্বাচন যাওয়া ঠিক না। আমরা জানি যে ভোটার লিস্টটা এখনও অসংশোধিত, একটা ভুল ভোটার লিস্ট, এবং ভোটার লিস্ট সংশোধন না করে ইলেকশনে যাওয়া মানে ওইটাও একটা ভুল ইলেকশন হবে। আমি জানি না এই ভোটার লিস্টটা সংশোধন করতে কতদিন লাগবে, হয়তো ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। আমরাও চাই এবং এই সরকারে ডক্টর ইউনূস সহ কেউই ক্ষমতা লোভী না, তাদেরকে নিয়ে এসে জোর করে আমরা বসিয়েছি এই দেশটাকে গড়ার জন্য। এবং আমি মনে করি যতদিন প্রয়োজন তার থেকে বেশি একদিনও এই গভর্নমেন্টের কেউ, পার্টিকুলারলি ডক্টর ইউনূস, থাকতে চাইবেন না। তো আমি মনে করি আমাদের ধৈর্য সহকারে অপেক্ষা করা উচিত। আমরা চাই ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক, যদি এর থেকেও 2-4 মাস যদি বেশি সময় লাগে ওই পরিবেশ সৃষ্টি হতে, আমি শিওর সবগুলো রাজনৈতিক দল এটা বুঝতে পারবে। এবং ধরেন এই নির্বাচন নিয়ে বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো বা আমরা যে কথা বলছি, ধরেন দেশটা যদি ঠিকঠাক মতো চলতো, তাহলে মানুষ নিশ্চিতভাবেই এই সরকারের মেয়াদ নিয়ে হয়তো কথাও বলতো না। যদি দ্রব্যমূল্য ঠিক থাকতো, যদি আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকতো, যদি শান্তি শৃঙ্খলা বজায় থাকতো, তাহলে নিশ্চয়ই এই প্রশ্নগুলো উঠতো না। এটা প্রশ্ন উঠতো না, এটা নেগেটিভ সাইড। পজিটিভ সাইড হচ্ছে যে কথা বলার সুযোগ পাচ্ছে, মানুষ শুনছে এটা। এবং এই গভর্নমেন্ট আসার পরে যতবার রাজনৈতিক দলগুলোর সাথে ইন্টারাকশন করেছে, তাদের কথা শুনেছে, রেগুলার শুনছে। আমি একটা অনুষ্ঠানে দেখলাম ডক্টর ইউনূস সব রাজনৈতিক দলদের সাথে একটা ছবি তুলেছে। আই ওয়ান্ট দিস এনভায়রনমেন্ট, এই যে কথা বলার সুযোগ পাচ্ছে, এটাই দিস ইজ এ চেঞ্জ দ্যাট উই ওয়ান্ট। এবং নিরাপত্তা সিচুয়েশনের জন্য আমিও একটু হতাশ। আমি বারবার টকশোতে বলেছি, সেনাবাহিনী যখন ডিপ্লয়েড হবে তখন উই মাস্ট মেক এ ডেটারেন্স, বিকজ এটাই আমাদের শেষ ভরসা। সেনাবাহিনী বাইরে গিয়ে বসে আছে, তাদেরকে আমি খুব একটা চোখে দেখি না, এখনও টুকটাক অপরাধ হচ্ছে। এবং এই যে ডেভিল হান্ট শুরু হয়েছে, মানে শেক্সপিয়ার বলে গেছে যে দি হেল ইজ এমটি, all the devils are here. তো আমি একটু কারেকশন করি, most of the devils are also not here, they are either in India or somewhere else they have gone. এই ছোটখাটো চুনাপুটি যেসব ডেভিলগুলো আছে, এগুলোকে শক্ত হস্তে দমন করতে হবে। এবং দে মাস্ট আন্ডারস্ট্যান্ড কেন ছেড়ে দিল, এটা আমি বারে প্রশ্ন করেছি, এটা কেন ছেড়ে দিল, কারা ছেড়ে দিল, এটা তদন্ত করে বের করতে হবে। আসল অপরাধী যারা, তারা নাই, এখন ছোটোখাটো যারা আছে তাদেরকেও। আমি এই গত সপ্তাহে চায়না থেকে ফিরলাম, এখানে আমি আমার সাংহাই এয়ারপোর্টে আমি ফোন ট্যাক্সিতে রেখে ফেলে চলে আসছি, এবং 10 মিনিট পরে 20 মিনিট পরে ওই ট্যাক্সি ঘুরে এসে আমাকে ফোনটা দিয়ে গেছে। এবং চায়নাতে কিন্তু ওরা সৎ অটোমেটিক হয় নাই, দি রুল ইজ সো স্ট্রং। ওখানে শুধু আইন নাই, আইনের ইমপ্লিমেন্টেশন আছে। আমাদের এই আইনের ইমপ্লিমেন্টেশন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এবং আমেরিকাতে একটা ল আছে, গুড সেমেরিটেরিয়ান ল। তার মানে আমি একজন সিটিজেন যদি একটা অপরাধ হতে দেখি, আমি যদি সক্ষমতা থাকা সত্ত্বেও আমি বাধা না দেই, আই এম অলসো পার্ট অফ দিস ক্রাইম। এবং আমি মনে করি যে এটা, আমার মা একবার যাচ্ছিল একটা রিক্সাতে করে, ড্রাগ অ্যাডিক্ট এসে আমার মাকে বললো যে আপনার চেনটা দেন। তো আমার মায়ের চেনটা ছিল সোনার, হাতের বালাটা ছিল ইমিটেশনের। তো আমার মা বলেছে যে এটা তো ইমিটেশনের, তুমি সোনারটা নিয়ে নাও। পরে বালাটা দিয়ে দিছে, এবং পাশে 2জন লোক হাসতে হাসতে কমেন্ট করছিল, সোনার দিয়ে পরে বাইরে হন, এটা তো হবেই হাইজ্যাক। তারা কিন্তু একটা ছেলেকে ইচ্ছে করেই তারা দমন করতে পারতো। সেটা আর্মি দিয়ে, পুলিশ দিয়ে একটা দেশের আইন শৃঙ্খলা যতটুকু ঠিক করা যাবে, পাশাপাশি আমাদেরকেও সৎ হতে হবে। উই অলসো হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি। আমাদের সিটিজেন, নাগরিক হিসাবে আমাদের এটা দায়িত্ব। অপরাধ করা এবং অপরাধ সহ্য করা, এটা সমপরিমাণ অপরাধ আমি মনে করি। জি ফয়েজ, দুঃখিত আপনার কাছে শেষে আসলাম, কারণ আপনি যেহেতু এখানে সরকারকে প্রতিনিধিত্ব করেন। এই 2 জায়গা থেকে যে প্রশ্নটা আমার মনে আসছে সেটা হচ্ছে, ধরেন আজকে বিএনপি গেল, বিএনপি বড় দল, প্রফেসর ইউনূস, ডক্টর সালেউদ্দিন আহমেদ, প্রফেসর আসিফ নজরুল এবং আদিলুর রহমান 4 জন প্রভাবশালী উপদেষ্টা ছিলেন। এবং সার্জিস গতকালকে বলছিল যে এই উপদেষ্টারা সবাই তো আসলে ছাত্রদের মনোনীত না, অন্যান্য রাজনৈতিক দল বা স্টেক হোল্ডারদেরও মতামত ছিল। এবং আমরা যতটুকু বুঝি, যে 3 জন উপদেষ্টা আজকে ছিলেন, প্রধান উপদেষ্টা ছাড়া, তাদের কাউকে নিয়েও বিএনপির কোনো আপত্তি থাকার কথা না সম্ভবত। ফলে সেইখানে নির্বাচন নিয়ে প্রফেসর ইউনূস একটা ডিসেম্বরের ভিতর প্রস্তুতির কথা জানালেন। কালকে যদি আবার সার্জিস, হাসনাত, নাগরিক কমিটি, জামাত ইসলাম বা অন্যান্য দল যায়, তখন তারা যদি আরেকটু সংস্কারের কথা বলে, বাম দলগুলো, তাহলে সেটিকে আরেকটু কি হতে হবে? ফলে আমার প্রশ্নটা হচ্ছে, যে ম্যান্ডেট ছিল, একটা হচ্ছে সংস্কার, এবং জাতীয় নাগরিক কমিটি স্পষ্ট করেই বলছে যে বিচার সম্পন্ন হওয়ার আগে তারা নির্বাচন চায় না। ফলে বিচারের ধীরগতি, এবং প্রফেসর ইউনূস আজকেও কথা বলেছেন যে তাড়াহুড়া করে বিচার করতে গেলে অবিচার হয়ে যাবে, তিনি সে অবিচারের ভাগিদার হতে চান না। ফলে সেই জায়গায় কি মনে হচ্ছে, সরকারকে অনেক চাপে আসলে রাজনৈতিক দলগুলোর?
আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে আমার সহ-আলোচক যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই, যারা দর্শক দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। আপনার শেষ কথা থেকে যদি আমি বলি যে প্রফেসর ইউনূস আজকে বলেছেন যে বিচার করতে গিয়ে যেন সেটা অবিচার না হয়ে যায়, ওই বক্তব্যে উনি দেশের মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন যে কোনো ধরনের আইন যেন মানুষ তাদের নিজেদের হাতে তুলে না নেয়। যারা আওয়ামী লীগের সঙ্গে থেকে ভয়াবহতম অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়েছে তারা কেউ যদি তাদের সামনে আসে সেটা যেন আইন মেনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, এবং যেই মানুষগুলি আওয়ামী লীগ করেছে কিন্তু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, অপরাধের সঙ্গে জড়িত নয়, সেই মানুষগুলিকে যেন স্বাভাবিক জীবনে ফেরার একটা সুযোগ করে দেওয়া হয়। তাদেরকেও যেন ওই আহ্বানটুকু জানানো হয় যে আমরা যেই বাংলাদেশটা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি সেই স্বপ্নটা তাদেরও দেখা উচিত, এবং এই সবাই মিলে যদি একসঙ্গে স্বপ্নটা দেখা যায় তাহলেই সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনি বলছেন যে আজকে বিএনপির একটা প্রতিনিধি দল গিয়েছে, প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করেছেন, এবং আগামীকাল যদি আরেকটি দল গিয়ে যদি বলে যে না নির্বাচনটা আরও পরে হওয়া উচিত, এটাতে শুনলে মনে হবে এরকম যে বিএনপি গিয়ে বললো যে ডিসেম্বরে নির্বাচন দেন, স্যার বলেছে হ্যাঁ ঠিক আছে ডিসেম্বরে নির্বাচন। আর না, বিষয়টা তো এরকম না। নির্বাচনের মতো একটা অনেক বড় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কোনো একটা দল গিয়ে পার্টিকুলারলি প্রফেসর ইউনূসকে বলবে যে আপনি ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন, উনি বলবে হ্যাঁ হ্যাঁ আপনারা যেহেতু বলেছেন। বিষয়টা মোটেও এরকম না, কোনো সরকার এইভাবে চলে না। আপনি যেমন ভাবছেন যে এটা কোনো চাপে দিয়ে দিল কিনা এরকম একটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন বা ডিসেম্বরে নির্বাচনের কথা, আপনার এখানে একটু ভাবনায় ভুল আছে। একই সঙ্গে আপা যেটা ভাবছে যে নির্বাচন বুঝি বিলম্ব করার চেষ্টা করছিল, আপার ভাবনায়ও ভুল আছে। আপনি যদি দেখেন যে প্রফেসর ইউনূস 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি পরিষ্কার করে যেই কথাটি বলেছেন যে রাজনৈতিক দলগুলি ন্যূনতম যে সমস্ত সংস্কারের বিষয়ে ঐক্যমত্য হবে, যদি সেটা স্বল্প পরিসরের সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যেতে আগ্রহী হয় বা একমত হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। আজকের বক্তব্যের সঙ্গে এর কোনো পার্থক্য নাই। শুধু আমি যেটা মনে করি যে কনফিডেন্স বুঝি একটু বাড়লো আপার দলের দিক থেকে, বিএনপির দলের দিক থেকে। বক্তব্যের কোনো পরিবর্তন হয়নি, সরকারের এমন কোনো চাপ নাই। একটা লাইন বলতে চাই, এই পর্যন্ত 3টা ডেট দিয়েছেন উনি, 3বার ডেট চেঞ্জ করেছেন, আবার সমন্বয়করা আবার চাপ দিলে আরেকটা ডেট হয়ে যাবে না তো? না, 3টা ডেট আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই। দুটো ডেট, 3টা ডেটের একটা হচ্ছে প্রথমে বলেছিলেন যে 25-এর শেষে অথবা 26-এর জানুয়ারি মার্চের প্রথমার্ধে, তারপরে যখন তার সচিব বললেন যে 30-এর জুন, তখন আবার অর্ধেক। আচ্ছা ঠিক আছে, অর্ধেক তারপরে গেল। এখন আবার উনি ডিসেম্বরে চলে আসেন। আমি এখন বলছি সমন্বয়করা আবার চাপ দিলে আবার না চেঞ্জ। না, সেটা আমার নভেম্বর বলে নাই তো, আপনি নভেম্বর ডিসেম্বর বলছেন কেন? আমি আপনাকে এখনো বলি বক্তব্য যা ছিলই বক্তব্য তাই, এবং আমি মনে করি যেটা ওই বক্তব্যের উপরে কনফিডেন্স রাখতে হবে, ওই আস্থাটুকু প্রফেসর ইউনূসের প্রতি আপনাদের রাখতে হবে যে ওনার মধ্যে এই ধরনের কোনো উচ্চাবিলাস নেই যে উনি ক্ষমতায় থেকে যাবে। তার মানে সেই জায়গাতে কোনো ধরনের, এখন বিচারের কথা বলছেন তো, বিচারের যদি আপনি উদাহরণ হিসেবেও আসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, বিচার যেখানে হচ্ছে, সেখানে আওয়ামী লীগের সময়েও একটা বিচার হয়েছে আপনারা জানেন। সেই বিচারকে লোকালি এবং ইন্টারন্যাশনালি জুডিশিয়াল কিলিং হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। সুতরাং ওই প্রেক্ষাপটে এই ট্রাইব্যুনালে যখন 2.5 বছর লেগেছিল, ন্যূনতম 2.5 বছর লেগেছিল, বা যেটি যেই বিচারটি সর্বদ্রুত হয়েছিল সম্ভবত কাদের মোল্লা, সেটি সম্ভবত 1.5 বছর বা তারও বেশি সময় লেগেছিল। সুতরাং বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনার বিচার যখন হবে বা এই হত্যাকারীদের বিচার যখন হবে, এই বিচার প্রক্রিয়াটা যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে আইন সংশোধন করা হয়েছে। এই বিচার প্রক্রিয়া যে কেউ চাইলে প্রত্যক্ষ করতে পারবে সশরীরে থেকে, এই বিচার প্রক্রিয়ার রেকর্ড ধারণ করা যাবে, যাতে 50 বছর পরে এসে কেউ যেন বলতে না পারে এটা একটি প্রশ্নবিদ্ধ বিচার হয়েছে, এই বিচারের মধ্য দিয়ে কোনো জুডিশিয়াল কিলিং হয়েছে বা কাউকে ইনজাস্টিস দেওয়া হয়েছে, এই ধরনের কোনো ধরনের বিতর্ক যেন না থাকে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির কথা আপনি যেটা বলেন, বিচার শেষ না হলে, বিচার শেষ হওয়ার প্রক্রিয়া আসলে অনেক লম্বা। বিচারের জন্য নির্বাচন বসে থাকতে পারে না,
নির্বাচনের জন্য সংস্কার আটকে থাকতে পারে না। এই বিচার, নির্বাচন, সংস্কার সবগুলি চলবে, এটি কোনোটাই থেমে থাকবে না। এবং আপনার এই যে দুর্বল সরকারের বিষয়ে আপনি আপনার উপস্থাপনায় বলছিলেন যে যদি ওইভাবে সবল হতো তাহলে হয়তো এই ধরনের কথাগুলি আসতো না। আপনাকে দেখতে হবে কিসের মধ্য দিয়ে এই সরকারটা দায়িত্ব নিয়েছে, প্রেক্ষাপটটা সেই প্রেক্ষাপটটায় যেই পরিস্থিতি এই দেশকে করে ফেলা হয়েছিল, সেখান থেকে আপনার ইকোনমির যদি আপনি সবগুলি সূচক এখন দেখেন, সবগুলি সূচক এখন আমরা খুব পজিটিভ দিকে এগোচ্ছি। এইটা আরও পজিটিভ দিকে এগোবে, আস্তে আস্তে দেশে স্ট্যাবল হচ্ছে। ল এনফোর্সমেন্ট এজেন্সি কাজ করানো, তাকে কাজে ফেরানো, তাদেরকে কাজে ফেরানো ছিল একটা ভয়াবহ চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদেরকে আস্তে আস্তে কাজে ফেরানো হচ্ছে। আপনি দ্রব্যমূল্যের কথা বলছেন, এই সরকার দায়িত্ব গ্রহণের পরপরই আপনি যদি খেয়াল করেন, যদি ভুলে না যান, আপনি ভয়াবহ 1 দফা নয় 2 দফা বন্যা হয়েছে, এবং বাংলাদেশের এমন এমন জায়গায় বন্যা হয়েছিল যে সমস্ত জায়গায় গত 50 বছরে বন্যা হয়নি। এটা দ্রব্যমূল্যে একটা ধাক্কা। আপনাদের যদি বাজারে যাওয়ার অভিজ্ঞতা থাকে, গত 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি আপনারা বাজারে যেয়ে থাকেন, প্রত্যেকটা জিনিসের দাম কমেছে। আর যদি দাম না কমে থাকে, আমি আজকে আপনাদের টেলিভিশনে রিপোর্ট দেখছিলাম চালেরও, চাল ছাড়া নয়, আপনাদের টেলিভিশনের খবরে দেখেছি মোটা চালের দাম 2 থেকে 3 টাকা কমেছে। সুতরাং এই যে কমছে, আসলে এই সবগুলি বিষয় একটা সিস্টেমের মধ্যে আসছে, এগুলি নিয়ে কোনো ধরনের ঝামেলা নেই, এগুলির সঙ্গে নির্বাচনের কোনো সংঘর্ষ নেই, এবং নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে কোনো ধরনের কোনো চাপ। ফয়েজ আহমেদ, আমার আরেকটা প্রশ্ন রেখে আপনার কাছে রেখে যাই, সেটি হচ্ছে যে সরকার দুর্বল এই ধারণাটা কেন হলো? ধরেন আপনি যেদিন অপারেশন এই কি বলে যেটা শুরু করলেন আমরা ডেভিল হান্ট, যেটি শুরু হলো, সেটি গাজীপুরে আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রীর বাড়িতে গিয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদেরকে সন্ত্রাসী বলি, আওয়ামী লীগ বলি, স্থানীয় বলি, যারা পেটালো, তার সঙ্গে সঙ্গে আপনি সেখানকার ওসিকে সাসপেন্ড করলেন, এই অপারেশন শুরু হইলো, ওই দিন রাতে 138 জন অ্যারেস্ট হলো। আপনি যদি ওই ওসিকে সাসপেন্ড করেন 32 নম্বর, এটি যদি সরকারের সিদ্ধান্ত না হয়, সরকার সিদ্ধান্ত হলে তো গণপূর্ত বিভাগ গিয়ে সেটা ভেঙে ফেলতে পারে, কারো কোনো আপত্তি থাকার কথা না। তাহলে এটি যখন একটি পাবলিক পোস্ট দিয়ে হাজার হাজার মানুষ গিয়ে সেটিকে ভাঙলো, ধানমন্ডি থানার ওসিকে কেন সাসপেন্ড করলেন না? ফলে সরকার কি, যে প্রশ্ন বিএনপি করে যে যদি একটি নতুন রাজনৈতিক দল গঠন হয় এবং তাদেরকে আপনারা ভয় পাচ্ছেন কিনা বা তাদেরকে বাড়তি প্রশ্রয় দিচ্ছেন কিনা, এই সুযোগটা প্রফেসর ইউনূস নিজে যেহেতু রাজনীতি করবেন না, কেন দিচ্ছেন সেই প্রশ্ন রেখে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক ফিরছে একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক স্বাগত, একবার আমরা কথা বলছি 24 ঘন্টায়। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ আছেন আমাদের সঙ্গে। ফয়েজ, কোনো দল বা কোনো গোষ্ঠী এই সরকারের কাছে বিশেষ সুবিধা পাচ্ছেন কিনা? যেহেতু প্রফেসর ইউনূস বলছেন যে তিনি তাদের দ্বারা নিয়োগ করা, ফলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলি কিংবা জাতীয় নাগরিক কমিটি বলি বা নতুন দল গঠনের যে চেষ্টা, তাদের প্রতি কি সরকারের বাড়তি কোনো দুর্বলতা কাজ করছে? আপনার প্রশ্ন যদি আমি 2টা ভাগ বলি, আপনি কোন দল সরকারের কাছে বিশেষ কোনো সুবিধা পাচ্ছে কিনা, এটা একটা যদি ধরি, আরেকটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল তারা রাজনৈতিক দল করার বিষয়ে কথাবার্তা হচ্ছে, তারা বিশেষ কোনো সুবিধা পাচ্ছে কিনা। প্রথম অংশে আমি বলবো যে বিশেষ না, সবগুলি গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দল অনেক সুবিধা পাচ্ছে সরকারের কাছ থেকে। এই যে আপার দল, আপনার 8 আগস্টের যদি বলি, সরকার 8 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত টানা প্রতিদিন এক বা একাধিক কর্মসূচি পালন করে আসছে। একটি কর্মসূচি পালনের ক্ষেত্রে কি কোথাও পূর্বানুমতির কোনো বিষয় ছিল? না, এটা তো তার অধিকার, এটা সুবিধা কেন? এক্স্যাক্টলি, অধিকারটা এনশিওর করাই সরকারের দায়িত্ব। অধিকারটা কেড়ে নিয়েছে বলেই তো এত রক্তক্ষয়ী সংঘর্ষ হলো, তাই তো? সুতরাং যেই রাজনৈতিক দল গত 16 বছর ঘরের ভিতরে বসে নিজেরা 3 জন মিলে খাবার খাচ্ছিল, সেই খাবারের টেবিল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এই কারণে যে তারা গোপন মিটিং করছিল সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, এই অভিযোগে। যেই রাজনৈতিক দল সমাবেশ করার জন্য পূর্বানুমতি নিতে গিয়ে ডিএমপি কার্যালয়ে বসেছিল, সেখান থেকেও নেতাকে আটক করে রেখে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা দেখেছি, তাই তো? তাহলে এখন যেহেতু কোনো ধরনের রাজনৈতিক দলকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য কোথাও কোনো বাধা এবং বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে না, সেটাকে যদি কেউ বলে এখন আপনারা কেন পূর্বানুমতি দিচ্ছেন না, তাহলে কি আপনারা বিএনপিকে বা জামাতকে, জাতি বা অন্যান্য গণতন্ত্র মঞ্চকে, এবি পার্টিকে বিশেষ কোনো সুবিধা দিচ্ছেন? এই প্রশ্ন করতে পারে কিনা সেটার সঙ্গে তুলনা করলে। সুতরাং সরকারের দায়িত্ব হচ্ছে এমন একটি পরিবেশ সৃষ্টি করা, যেই পরিবেশে রাজনৈতিক দলগুলি, নাগরিকরা তাদের যে কোনো ন্যায্য দাবি দাওয়া, ন্যায্য আন্দোলন করতে পারে। একইভাবে এখন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি কোনো প্রোগ্রাম করে থাকে, সেই জায়গায় যদি প্রশ্ন হয় সেটা কি সরকার করে দিচ্ছে কিনা, আমাকে আপনি
জাতীয় নাগরিক কমিটির একটা অনুষ্ঠান বা একটা কর্মসূচি দেখান যেখানে সরকারের কোনো উপদেষ্টা গিয়ে বক্তব্য দিয়েছে? না, সেটা তো দিতে পারার কথাও না। তাহলে আপনি কেন সেটাকে সরকারের প্রেটন বলছেন? না, করছে না সরকার। একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আসার পর জাতীয় নাগরিক কমিটি বলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, তাদেরকে তো বাংলাদেশের মানুষ নতুন করে চিনল, তাই তো? নতুন করে চেনা মানুষগুলি যখন নানান ধরনের কার্যক্রম করছে, সেটাকে হয়তো আপনার কাছে মনে হচ্ছে হঠাৎ করে নাজিল হওয়া। এই কারণে আপনি তাকে যখন দেখছেন তখন মনে হচ্ছে বুঝি সরকার বুঝি কোনো সুবিধা দিচ্ছে। এটা যেমন একটা বিষয়। একই সঙ্গে আমি একটা বিষয় সরকারের দিক থেকে পরিষ্কার করে বলি, সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ উচ্চাকাঙ্ক্ষা নেই। সরকার কোনো ধরনের রাজনৈতিক দল গঠন করছে না। কোনো রাজনৈতিক দল গঠন হবে কি হবে না এর সঙ্গে সরকারের ন্যূনতম কোনো ধরনের সম্পর্ক নেই। আমি বিরতির আগে যে প্রশ্নটা করছিলাম, ধরেন গাজীপুরে আকমা মোজাম্মেল হকের বাড়ি ভাঙ্গার যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতে আপনি ওইখানে আইন শৃঙ্খলা বাহিনীর যত পদক্ষেপ, যে পুলিশ 6 মাস ধরে কাজ করে না সেই পুলিশকে আপনি বরখাস্ত করলেন, তারপর অপারেশন একটা শুরু হলো, অনেককে অ্যারেস্ট করা হলো। তাই যদি হয় তাহলে ধানমন্ডির যে ঘটনা, সেটি যেহেতু রাষ্ট্রীয় সিদ্ধান্ত না, যেহেতু সরকার সেই উদ্যোগটি নেয়নি, সরকারের বা ক্যাবিনেটের বা প্রশাসনের সিদ্ধান্ত না, তাহলে ধানমন্ডি থানার ওসিও তো সেটি ঠেকাতে ব্যর্থ হয়েছেন, তাহলে তাকে কেন গ্রেপ্তার সরালেন না আপনারা? আচ্ছা, এখন আপনি দেখুন যে একটা বিষয় সরকারের দিক থেকে, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পরিষ্কার করা হয়েছে, এই যে বিভিন্ন স্থাপনায় হামলা, এই হামলাগুলিকে সরকার সমর্থন করে না। এক। দুই নম্বর বিষয় দেখেন, 2 নম্বর বিষয় হচ্ছে সরকার বন্ধ করতে পারেনি, অবশ্যই পেরেছে। সরকার আহ্বান জানিয়েছে, মানুষকে শান্ত হওয়ার জন্য বলেছে, মানুষ শান্ত হয়েছে। কিন্তু আপনাকে দেখতে হবে উস্কানিটা কিভাবে এলো। উস্কানিটা কিভাবে এলো? যেই উস্কানি ভারত থেকে বসে এসেছে, বাংলাদেশকে, বাংলাদেশ রাষ্ট্রকে, বাংলাদেশের জনগণকে ব্যর্থ করার যে প্রয়াস, সেই প্রয়াসটা মানুষ যে পুঞ্জীভূত ক্ষোভ, আপনি দেখুন জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে 30% শিশু। এই শিশু হত্যাকারী হাসিনা যখন এখানে আবার উস্কানি দিচ্ছে, এখানে যারা শহীদ হয়েছে তাদেরকে অবজ্ঞা অপমান করে কথা বলছে, সেটা মানুষের ভালো লাগেনি। মানুষ তার প্রতিক্রিয়া দেখিয়েছে। সরকার ওই সময়ে ইমিডিয়েটলি যেই কাজটি করার চেষ্টা করেছে, মানুষের জানমালের যেন কোনো ক্ষতি না হয়। আপনি ধানমন্ডিতে কোনো জানমালের ক্ষতি হয়েছে? জননিরাপত্তা নিশ্চিত, জননিরাপত্তার বিঘ্ন ঘটেছে? ঘটেনি। রাস্তায় একটি মানুষও কোনো ধরনের অপ্রীতিকর অবস্থায় পড়েছে? পড়েনি। আপনি গাজীপুরে সেটা হয়েছে, গাজীপুরে সেজন্য ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয়েছে, সেটার বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে। তার মানে শেখ হাসিনা যদি আবার উস্কানিমূলক বক্তব্য দেয়, আবার ভাঙবেন অথবা আমার জানমাল নিরাপত্তা, সরকার আহ্বান করছে, মানুষ বুঝছে, মানুষ বোঝার চেষ্টা করছে, এবং যারা নানানভাবে মানুষদেরকে উস্কে দেওয়ার নানান চেষ্টা করছেন, তারাও এখন বুঝতে পারছেন যে মানুষ আর তার ফাঁদে পা দিবে না, এবং সরকারের পক্ষ থেকে বারবার আহ্বান করা হচ্ছে। মানুষ রেসপন্স করছে ইতিবাচকভাবে। এবং আপনাকে একটা কথা বলে রাখি, এর মধ্যেও যদি ধরেন নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা হয়েছে, ওবায়দুল কাদের আসুক থানায়, একটা কমপ্লেইন করুক, বা তিনি প্রতিনিধি পাঠান, কমপ্লেইন করুক। উনি যদি বিচার না পায়, তারপর আপনি অভিযোগ করবেন যে সরকার। ওবায়দুল কাদের কোথায় গেল আমি তো জানি না। ওবায়দুল কাদের পলাতক। তাই না? ওবায়দুল কাদের পলাতক, আমরা তো জানি না। ওবায়দুল কাদের তো পাচ্ছি না। আচ্ছা, মানে আপনারা সরকার গঠন করার পর ওবায়দুল কাদের এই দেশে ছিলেন না? এই জায়গাটা আমরা ভুলে যাই যে সরকারটা গঠন হয়েছে 8 তারিখ। ওবায়দুল কাদের 8 আগস্ট আগে গেছে, আপনি দাবি করছেন? আমি কোনো দাবি করছি না। আপনি কোনো দাবি থাকলে সেটা বলতে পারেন। যে আমরা যেটা দাবি করছি, ওবায়দুল কাদের দীর্ঘদিন যশোর ক্যান্টনমেন্টে ছিলেন, মতান্তরে সিলেট ক্যান্টনমেন্টে ছিলেন, এবং তারপরে তিনি দেশ ত্যাগ করেছেন আপনার সরকারের আমলে। মানে আপনি তো নিশ্চিত হয়ে বলতে পারছেন না, দেখুন আপনার মতান্তর বলতে হচ্ছে। সুতরাং আপনি দেখুন, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে যেই মানুষগুলি চরম হত্যাযজ্ঞ চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তার অধিকাংশই কিন্তু এই যে সরকারহীন 3 দিন ছিল বাংলাদেশে, সেই সময় পালিয়েছে। এর মধ্যে কেউ কেউ যে এই সরকার আসার পরেও পালায়নি, মানে অপরাধীরা পালাবে, অপরাধীর চূড়ান্ত চেষ্টাই থেকে পালানো, সরকারের চূড়ান্ত চেষ্টা থেকে ধরা। এবং আপনি আমাকে না, এখানে একটু শেষ করে দিই আপনাকে। কয় সপ্তাহ সময় লেগেছিল পুলিশকে থানায় ফেরাতে এই সরকার গঠনের পরও? এই জিনিসগুলি ভুলে গেলে চলবে না। আপনি যদি শুধু আইসোলেটেড হইতে বলেন আপনারা আসার পরেও পালিয়েছে, তাহলে আমরা আসার পরে পুলিশকে কিভাবে থানায় আনতে হয়েছে, কোন পুলিশ থানায় এসেছে, কি বাস্তবতার মধ্যে এই সরকার দায়িত্ব নিয়েছে, এই জায়গাগুলি ইগনোর করলে চলবে না। এগুলো মিলিয়ে একটা মূল্যায়ন করতে হবে, ইগনোর করার কোনো সুযোগও নাই। নীলফার চৌধুরী মুনিয়াপা, আপনার কাছে দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আমরা অন্তত 2 জন মন্ত্রীর কথা জানি, মোহাম্মদ আরাফাত, ডক্টর হাসান মাহমুদ, তাদেরকে এয়ারপোর্টের ছবি আমরা দেখেছিলাম 8 আগস্টের পরে, এবং তারা এর ভিতরে ডক্টর হাসান মাহমুদ এখন বেলজিয়ামে, সেটি নিশ্চিত, কারণ সেখান থেকে তিনি একাধিক বিভিন্ন ইউটিউবের শো বা চ্যানেলেও অংশগ্রহণ করেছেন। ফলে 8 আগস্ট নয়, 5 আগস্টের পরে। 8 আগস্টের পরে না, 5 আগস্টের পরে।
5 আগস্টের পরে দেখেছেন। 5 আগস্টের পরে, আচ্ছা আমি ভুল যদি হই 8 আগস্টের পরে, আচ্ছা হতে পারে, এটা আমি চেক করব। ফলে সেই জায়গাটায় যে বিচারের কথা বলা, মানে যে এই হত্যাকারীদের বিচারেরও একটা অ্যাসপিরেশনও ছিল, সেই জায়গাটায় কি যে কথা ফয়েজ বলছেন যে অনেক ধরনের প্রেক্ষাপট, পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া, পুলিশের হাই কমান্ড চলে যাওয়া, পুরো অ্যাডমিন পুরোপুরি সহযোগিতা এখন পর্যন্ত করছে না, সেই সব বাস্তবতা বহাল রেখেও 6 মাস পরেও বিচার নিয়ে যতখানি কাঙ্ক্ষিত গতি আসার কথা ছিল সেটুকু কি আসলো? এটা আসলে ডেঞ্জারাস একটা প্রশ্ন, এই কারণে যে মানে এই সরকার অপরাধীদেরকে বের করে দিল, দেশ ছাড়া করলো, যেভাবে যেই করে থাকুক না কেন দায় কিন্তু সরকারের, এই দায় সরকার এড়াতে পারে না। 626 জন বা সামথিং আরও কিছু এটা এনলিস্টেড ছিল, তারপরেও শুনি যে 3000 3500 বের করে দিয়েছে। আমরা আরাফাত, হাসান মাহমুদ এদের আমরা সারাদিন আপনাদের টেলিভিশনগুলো ট্রলে দেখেছি যে তারা অ্যারেস্ট হয়েছে। পরবর্তীতে আমরা বিদেশের মাটিতে তাদের দেখলাম বেশ ফুটফুরে তারা। এই যে তারা এত দূর কিভাবে চলে গেল, এটা কিন্তু কেউ কোনো কথা বলে না। এই কথাটা, এটা কিন্তু টুডে টুমরো এই সরকারকে এটার জবাবদিহি করতেই হবে নির্বাচিত সরকার আসলে। যে কারণে এই জবাবদিহির কারণে আমরা কিন্তু চাই ডক্টর ইউনূসের, আবারও বলছি, তার সরকার সফল হোক। কিন্তু এই যে এত বড় ঘটনা, আজকে 32 নাম্বার গুড়িয়ে দেওয়া হলো। 32 নাম্বার গুড়ালে কি গুড়ি করেছেন? আপনার কয়টা ইট পাটকেল ছাড়া তো প্রথম দিনই তো লুট হয়ে গেছে। তারপরে যাও থাকলো আজান দিয়ে তারা নামলো। এইখানে আমার ভাই ফয়েজ বললেন যে সরকার কিছু জানে না। সরকারের চিফ অ্যাডভাইজার কি সরকারের লোক না? চিফ অ্যাডভাইজার যদি সরকারের লোক না হয় তাহলে আমার বলার কিছু নাই। যদি সরকারের লোক হয়, উনি একটা বিবৃতি দিয়েছিলেন ছোট্ট, যে এটা অনভিপ্রেত ঘটনা, লাইনটা ছিল এরকম। তারপরের লাইনগুলো ছিল কিন্তু ওটাও কিন্তু উস্কানিমূলক, ওই লাইনগুলো কিন্তু উস্কানি দিয়েছিল। তো একজন অত উঁচু মাপের একজন যদি সেই উস্কানি দেয়, নিজের কথা মনে করে যে তুমি আমাকে একদিনও শান্তিতে থাকতে দাও নাই, তোমার বাড়িতেও আমি ঘুঘু চড়াবো। আপনি মনে করেন বাইরে, এটা সত্যি কথা, জানমালের ক্ষতি হয় নাই, বাইরে গাড়ি টাড়ি চলছে। সেই দিনও আমি টকশো করেছি, ওই সামনে দিয়ে গিয়েছি সন্ধ্যাবেলা, ভিতরে এত কিছু হচ্ছে বাইরে থেকে বোঝা যায় না, হুমকি হয় নাই। এটা আরো ডেঞ্জারাস কাহিনী। কারণ আপনি এত বড় কাজ করছেন, সরকার একদিন 5 থেকে 8 তারিখের মধ্যে এই ঘটনা ঘটলে আমরা কিছুই বলতাম না। আক্রোশটা কোন পর্যায়ে গেলে ওই আবার মানে মরাকে আবার মার দেওয়া। শোনেন, সবচেয়ে আক্রোশ তো আমাদের, কারণ আমাদের নেত্রীকে এক কাপড়ে বাসা থেকে, তার এতদিনের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দিয়েছে। তার যে কি অবস্থা, খালেদা জিয়ার মতো মানুষ এখনো যে বাসাটায় থাকে, সেটা সাধারণ মানুষ এরকম বাসায় থাকবে না, প্রত্যেকটা সাংবাদিকই বলবে। সেই জায়গায় আমরা কিন্তু এটা আমাদের লোকরাও বলে নাই, যায় নাই, আমরাও কিন্তু এটা নিয়ে কথা বলি। কিন্তু কৌশলগতভাবে ধরেন বিএনপি যদি ক্ষমতায় এসে এই প্রতিশোধটা নিত, যেহেতু বেগম জিয়াকে বাড়ি থেকে বের করা হয়েছিল, ফলে শেখ হাসিনার বাড়িঘর সেগুলো ধ্বংস করা, ফলে বিএনপি কি কৌশলগতভাবে এটির এক ধরনের বেনিফিশিয়ারি হলো? শোনেন, বিএনপি আগে পিছে কিছুই বলে না। আমি আবারও বলছি, যখন ওই যে শেখ মুজিবের 15ই আগস্টে যখন মারা যায়, তার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে অ্যালার্ম দিয়ে এসেছিলেন যে আপনি সাবধানে থাকবেন। তারপরেও যখন তাকে দোষারোপ করা হয়, তখন যে অবস্থাটা ছিল, আজকের অবস্থাটা ঠিক তেমন। বিএনপির কি করার আছে? বিএনপির, আমি আবারও বলছি, তারেক রহমান প্রত্যেকটা বক্তৃতায় বলে যে আমরা সরকারের নাই, বিরোধী দলেও নাই, আমরা রাজপথের বিরোধী দল। সেইখানে আমাদের কথায় কি আসবে যাবে? কালকের বাচ্চা ছেলেটা যখন বলে যে বিএনপির কোনো ভূমিকাই নাই, অথচ বিএনপির তাওয়া গরম ছাড়া, 16 বছরের এই প্ল্যাটফর্ম করা ছাড়া তারা হুট করে আসলো আর একটা শেখ হাসিনার মতো একটা হায়নাকে আপনার বাড়ি ছাড়া করলো, দেশ ছাড়া করলো। এটা হয়? তারপরেও তো বিএনপি চুপ করে আছে। এত কিছু বলার পরও আমরা কিন্তু চুপ। এইখানে আমরা কিছুই বলি না, আমরা মনে করি আর আমাদের সন্তান বলুক, বাবা মাকেই তো বলবে। ঠিক এমনই অবস্থায় এই জায়গাটায় আমি এটা মেনে নিতে পারিনি, এই কারণে যে আপনি দেখেন, আমার বাড়ি জামালপুরে, ওইখানে মির্জা আজমের বাড়ি প্রথম দিনই ভাঙচুর হয়েছে, তারপরে আবার বুলডেজার, বলেন না হাতুড়ি বাটালের যুগ শেষ, বুলডেজারের বাংলাদেশ। এই যে বুলডেজার, কোথা থেকে বুলডেজার আসে? একটা জায়গায় আপনি একটা বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনি যদি আক্রমণ করেন, তার শোনার সঙ্গে সঙ্গে পুলিশ না যাক,
অন্য মানুষ প্রতিহত করে, অন্য মানুষ প্রতিহত না করে সরকারের যে কোনো হ্যান্ডস এসে কিন্তু আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সেই জায়গায় বুলডোজার যে আস্তে ধীরে সারা রাত ব্যাপী সারা দিন ব্যাপী, এটা কিভাবে সম্ভব? তাহলে মব তো সরকার তুলে নিচ্ছে, মব জনগণ তুলে নিচ্ছে না, শুধু মব সরকারও করছে। মনির, সেক্ষেত্রে সরকার কি এখন একটু কঠোর হচ্ছে? বিশেষ করে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলছেন যে বিগত সরকারের লোক এখনো বিভিন্ন মহলে আছে, অনেক কিছু হতে পারে, এমন শঙ্কা ওনার, সতর্ক থাকার কথা বলছেন এবং বলছেন যারাই বিশৃঙ্খলা করবে সরকার কঠোর হবে। কঠোরতা কি সরকার একটু দেরিতে হলো কিনা দেখাচ্ছে? আমি মনে করি যে একটু দেরিতেই হলো, যদিও সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ বেশ আগেই ডিপ্লয়েড হয়েছে, বাট আমি তেমন কোনো এটার এফেক্টটা আমি বুঝতে পারি নাই। বাট আমি স্টিল মনে করি যে জাস্টিস হারিড ইজ ব্যারিড, এই বিচার কাজ কোনোভাবেই তাড়াহুড়া করে করা উচিত না, এবং নিশ্চয়ই সরকার এটা করবে না। আমি ডেভিল হান্ট সম্পর্কে দু একটা কথা বলতে চাই। আমি আজকে সকালে আমি সেক্রেটারিয়েটে গিয়েছিলাম। সেক্রেটারিয়েট ইজ সাপোজ টু বি দি সেফেস্ট প্লেস ইন বাংলাদেশ, এবং এটা নিরাপত্তা নিশ্চিত করতে শ্রেষ্ঠ নিরাপত্তা কর্মীরা থাকার কথা। আমি গেটে 9:15 সময় গেলাম, ওখানে একটা চিঠি নিয়ে গেলাম যে আমার আজকে এই অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমাকে যে প্রহরারত পুলিশ আমাকে বললো, স্যার এটা তো ওটিপি আসে নাই, 9:30টার সময় আসবে। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে অপেক্ষা করি। কিছুক্ষণ পর সে এসে বললো, স্যার আমাদের একটু বকশিস দেন স্যার, আপনাকে আমি ঢুকাই দেবো ভিতরে। তাই আমি বললাম ঢুকাই দিবেন মানে? এখানে তো ওটিপি আসবে, আমি তো বৈধ একটা মিটিং করতে আসছি। এখন ডেভিলকে দিয়ে ডেভিল হান্ট করা হবে, এবং এই অপারেশনটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যেটা কোঅর্ডিনেট করছে। সশস্ত্র বাহিনী 3 বাহিনী থাকবে, র্যাব থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে। আমি ক্লিন হার্ট থেকে শুরু করে রেবেল হান্ট, আলোর সন্ধানে অনেক অপারেশন জুনিয়র থেকে সিনিয়র অবস্থায় আমি পার্টিসিপেট করেছি, এবং দেখেছি একটা সময় যাওয়ার পরে এটা চাঁদাবাজির একটা সিস্টেম হয়ে যায়। এই সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর নাম দিয়ে অন্যান্য বাহিনীগুলো চাঁদাবাজি শুরু করে। সেক্রেটারিয়েটের মতন জায়গায় একটা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল একটা অফিসিয়াল কলনে গেছে, ওখানে প্রহরত পুলিশ এসে আমার কাছে বকশিস চাওয়ার সাহস পায়। বকশিস মিনস এটা তো চাঁদা চাওয়ার। এখন এদেরকে দিয়ে আমরা কতটুক আমরা ডেভিল হান্ট করতে পারবো? বাট আমি এটা নিশ্চিত যে সেনাবাহিনী যেহেতু ডিপ্লয় হচ্ছে, এটা এক্সিকিউট করবে ইয়াং অফিসাররা। এবং এই যে ভাই যেটা বললেন যে এই পুলিশ ফিরেও আনাটা, নিরাপত্তা সিচুয়েশনটা সহনীয় করাটা, এটার পিছনে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং সেনাবাহিনীর একটা বিশাল অবদান ছিল। আমরা এই অরাজক পরিস্থিতিতে আমরা নিরাপত্তা নিশ্চিত কল্পে যে সহযোগিতা করেছি, এটা দেশের জন্য একটা আশীর্বাদ। আস্তে আস্তে বাট এখনও যে এই পুলিশ নির্বিচারে আমাদের সন্তানদের হত্যা করেছে, তাদের উপরেই কিন্তু নির্ভর করতে হচ্ছে সরকার। আই ফিল সরি ফর দিস গভর্নমেন্ট, বাট এই ডেভিল হান্টে আমি আশা করি এটার একটা পজিটিভ রেজাল্ট আমরা পাবো। ডেভিলটা আসলে ধরা পড়ছে কিনা সেটিও একটু ডেভিল তো নাই, আমি তো প্রথমে বললাম মোস্ট অফ দ্য ডেভিলস আর গন। আলোচনা করব, ডেভিলসের নাতি-পুতি চুতিরা এখন আছে। তার আগে ডেভিলরা ধরা পড়ছে সেটি নিয়ে আলোচনা করব। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, আরেকবার স্বাগত। আমরা কথা বলছি 24 ঘন্টায় জেনারেল মনির ইসলাম আকন্দ। এই যে ডেভিলদেরকে ধরার জন্য যে অপারেশন এবং সরকারের যে কঠোরতা, আপনি বলছিলেন একটু দেরি হলেও এটা শুরু হয়েছে, এই কর্মসূচি কতখানি সফল হবে শেষ পর্যন্ত? আমি যতটুকু জানি, আমি কথা বলেছি বিভিন্ন জায়গায়, আমরা অনেক সিরিয়াসলি ব্যাপারটা নিচ্ছি। বিভিন্ন ডিভিশন কমিশনারদের সাথে, জেলা প্রশাসকদের সাথে নিরাপত্তা আলোচনা হচ্ছে, এবং আমাদের তো অলরেডি ডিপ্লয়েড আছে, কাজটা একটু সহজতর। এবং এই ডেভিল হান্টের সাথে নর্মাল যে আর্মি ডিপ্লয়মেন্ট, তার পার্থক্যটা হচ্ছে এখানে কোঅর্ডিনেশন তারা বলছে অনেক বেটার হবে। সকল নিরাপত্তা ফোর্স এখানে একটা কোঅর্ডিনেটেড অপারেশন রুম হবে, এবং খুব কোঅর্ডিনেটেডভাবে এটা। বাট এখানে আমার মনে হয় সেনাবাহিনী একটা মুখ্য ভূমিকা পালন করবে, এবং ইট ইজ গুড বিকজ এই অপারেশনগুলো পরিচালনা করবে ইয়াং অফিসাররা, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট, মেজর। এবং আমি জেমস গারফিল্ড, আমেরিকার 20তম রাষ্ট্রপতি, উনি বলেছিলেন যে এ ব্রেভ ইজ এ ম্যান হু ডেয়ার্স টু লুক অ্যাট দি ডেভিলস আই অ্যান্ড সে দ্যাট ইউ আর এ ডেভিল। তো সেনাবাহিনী ইয়াং অফিসারদের কাছে কোনো আওয়ামী লীগ নাই, কোনো বিএনপি নাই, কোনো জামাত নাই, তাদের কাছে নিরপরাধ এবং অপরাধ। দ্যাট ইজ দি অনলি আইডেন্টিটি। অ্যান্ড হুএভার ইজ দি অপরাধী, তাদের বিরুদ্ধে তারা অপারেশন নেবে নিরপেক্ষভাবে। বাট আমি একটা জিনিসই ভয় পাই, তাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে সেনাবাহিনীর ছত্রছায়ায় যাতে অন্য কেউ চাঁদাবাজি করতে না পারে। সেনাবাহিনী যতদিন থাকবে, খুব দীর্ঘদিন এটা করা উচিত হবে না। এই কঠোরতা, আমি বলি যে অমানুষদের সাথে মানবিক হওয়ার কোনো কারণ নাই, পাছার চামড়া উঠায় দেওয়া উচিত লিগালি, যেটা প্রয়োজন। এবং এই সেনাবাহিনী তো 6 মাস ধরে মাঠে ম্যাজিস্ট্রেসি নিয়ে আছে। আমি একটু হতাশ। আমি মনে করি যদিও আমাদের সেনাবাহিনী এই ইন্টারিম গভর্নমেন্ট
গভর্নমেন্টকে ওতপ্রোতভাবে সাহায্য করছে। আমি মনে করি আরেকটু কঠোর হওয়া দরকার ছিল। দিস ইজ দি টাইম নাও, উই মাস্ট নট অ্যালাউ দিস, এই নাতিপুতি চুতি যারা আছে ডেভিলদের রিমেইনিং, তারা যাতে কোনো সুযোগ পায় এবং কঠোরভাবে এটা দমন করতে হবে। এবং আশাবাদী, আমি দেশবাসীকে আশ্বস্ত করতে আমি বিভিন্ন লেভেলে কথা বলেছি, এবং এইটা এই অপারেশন করা মানে কুয়ার পানি তোলার মতন। কুয়ার পানি তুলে কিছুক্ষণ পরে কিন্তু আবার পানি ঢুকে যাবে। সুতরাং একবার আমরা শস্ত্র নিয়ে আসলাম, তারপরে ছেড়ে দিলে কিন্তু আবার এটা ঢুকে যাবে। সো ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি এই অপারেশন ডেভিল হান্ট নিয়ে কতখানি আশাবাদী? দেখেন, অপারেশন ডেভিল হান্ট নিয়ে আমি আশাবাদী হই, যেটা মনির ভাই বললেন, যদি তারা নিরপেক্ষ থাকে। এখন বলেন তারা নিরপেক্ষ হবে না কেন? তাদের সৈনিকদের একটা সুবিধা বা অসুবিধা হচ্ছে তারা কমান্ড, মানে তাদের কমান্ড যা বলে তার বাইরে তারা চিন্তা করে না কাকে ধরতে হবে। লাইক আমি অপারেশন ক্লিন হার্টের কথা বলতে চাই। ক্লিন হার্টে 2001-এর সময়, তার আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 5 বছর ব্যাপী ছাত্রদল, আপনি বুঝেন তো যে সাংবাদিক হিসেবে যে মামলা দেয় এনটি পার্টিকে, ছাত্রদল যুবদলকে আমাদের ছেলেদের মামলা দিয়েছে। যখন বিএনপি ক্ষমতায় আসলো তখন অপারেশন ক্লিন হার্ট তাদের কথা মতো বানালো। ক্লিন হার্ট গিয়ে কী করলো, সারা বাংলাদেশে তারা 5 বছরের পত্রিকা কালেকশন করা শুরু করলো। এই মেজর ক্যাপ্টেনরা কালেকশন করে তারা ওইখানে যে নামগুলো পেলো এদের ধরে ধরে মারলো। তাতে দেখা গেল যে বিএনপির ক্ষমতায়, বিএনপি রাষ্ট্র পরিচালনায় বিএনপির নেতাকর্মীদের উপর ছাল তুলে ফেললো ওনারা। তা এই ছালটা তোলার ওইভাবে আমরা চাই না। আওয়ামী লীগ কিন্তু একটাও খুঁজে পাবে না যদি আবারও ওনারা লোকাল পত্রিকা ধরে বা ন্যাশনাল পত্রিকা ধরে, তাহলে কিন্তু বিএনপির আপনার 1.5 লাখ মামলা, 1.5 লাখ লোকের বিরুদ্ধে আপনার না সরি 50 লাখ লোকের বিরুদ্ধে 1.5 লাখ মামলা আছে। তো সেই জায়গায় আমি বলতে চাই যে ওনারা যদি ওই ভুলটা আবার করে ফেলে তাহলে আমরা মরে যাব। আর ওনারা যদি যে সত্যিকার ডেভিল মারা যাক, আমারও কোনো দুঃখ নাই, যদি এটা করে তাহলে আমি একটা প্রকৃষ্ট উদাহরণ তুলে ধরি। কুমিল্লায় যে মারাটা গেল যে ছেলেটা, এটা আমার মনে হয় যে একটা কঠিন হৃদয়ের মানুষের বিবেক নাড়া দেওয়ার কথা। এই ভুলটা তো করার কথা না। পাশের বাড়ি কি বিচার দিল, তার জায়গা জমি নিয়ে কি সমস্যা, একটা মানুষকে আপনি এনে জলজন্ত মানুষ মারা গেল, আমরা তো এরকম বিচার চাই না। আমরা চাই না। ফয়েজ, একদম শেষ সময় সেটা হচ্ছে বড় ডেভিলকে পার করে দিয়ে নাতিপুতি ধরার এই যে চেষ্টা, এটা কি আসলে দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা কিনা, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে 6 মাস সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি নিয়ে মাঠে আছে, সেনাবাহিনী কেন ভিজিবল না? এটা কি সরকারের যে নির্বাহী বিভাগ তাদের পক্ষ থেকে নির্দেশনার কারণেই নিশ্চয়ই। ফলে সেনাবাহিনী ভিজিবল হলে আসলে এই ঘটনার প্রয়োজনই হতো কিনা। প্রথম কথা বলি যে ডেভিলদেরকে ধরার বিষয় নিয়ে ভাই যেটা বললেন, আপা যেটা বললেন, আমি দুইটার একটার সঙ্গে একমত না। ডেভিল ধরা যে মানে অপরাধী ধরার ক্ষেত্রে সরকার অপরাধীদের মানবাধিকার বিষয়ে সচেতন। কাউকে যেন অন্যায়ভাবে, কাউকে যেন বিচার বহির্ভূতভাবে কোনো ধরনের ন্যূনতম নির্যাতনের ঘটনা না ঘটে সে বিষয়ে সরকার সচেতন। একই সঙ্গে এই ডেভিল বলতে শুধুমাত্র আওয়ামী লীগ বিষয়টা তা না। এই ডেভিলের তালিকায় সেও চলে আসবে যে এই মুহূর্তে সেও আইন হাতে তুলে নেবে। সুতরাং কারো জন্যই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে, অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এই বিষয়ে সরকার সর্বোচ্চ কঠোর। আর কাকে ভিজিবল দেখা গেছে, কাকে ভিজিবল দেখা যায়নি, এর প্রেক্ষাপটটা অনেক লম্বা, আপনি খুব ভালো করে জানেন, আপনারাও নিজেরাও এই বিষয়ে নানান প্রতিবেদন করেছেন। তো আমরা বলবো যে নাগরিকদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই, অপরাধী মুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং একটা মানবিক বাংলাদেশের করতে চাই। অনেক ধন্যবাদ ফয়েজ আহমেদ, ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, ধন্যবাদ ডক্টর মনিরুল ইসলাম আকন, মেজর জেনারেল। দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকুক পুরো দেশ, সবাই ভালো থাকবেন।